নমস্কার। প্রতিদিনের মতো বাংলা বছরের শেষ দিনে আজ বাংলার সন্ধ্যাকালীন অনুষ্ঠান ভোটযুদ্ধ 2019। প্রথমেই সমস্ত দর্শককে নতুন বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা। পুরনোকে বিদায় দিয়ে আমরা আর কিছুক্ষণ পরেই নতুন বছরে প্রবেশ করব। জীর্ণ পুরাতন যা কিছু আছে সব ভেসে যাক, ধ্বংস হোক, সবাই নতুন করে ভাবি। পাশাপাশি নতুন বছরের যখন উন্মাদনা, নতুন বছরকে বরণ করতে চারিদিকে উৎসবের আয়োজন, সেই সময় সারা দেশ জুড়ে আরও একটি উৎসব চলছে, ভোট উৎসব। ভোট মানেই একটা উত্তপ্ত পরিবেশ, আক্রমণ প্রতি আক্রমণ, নানান কুটকচালি, একেবারে যুদ্ধকালীন পরিস্থিতি। কিন্তু আশা করব নতুন বছরে প্রতিটি রাজনৈতিক দল তাদের রাজনৈতিক সৌজন্য বজায় রাখবে। রাজনীতির আগিনার বাইরে আমরা বাঙালিরা, আমরা সবাই এক, আমরা বাংলার মানুষ। বাংলার উন্নতি এটাই আমাদের ধর্ম, মানুষের উপকারই আমাদের কাজ। এর মাঝেও ভোট নিয়ে আলোচনা চলতে নিশ্চিতভাবেই থাকবে। আজকে যে মুহূর্তে আমরা এই টেবিলে আলোচনায় বসেছি, এই মুহূর্তে যেমন বছরের আজকে শেষ দিন, কিছুক্ষণ পরেই নতুন বছর শুরু হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বাঙালির নানান উৎসবের মধ্যে গাজন উৎসব হচ্ছে এবং আরও একটি আজকে উৎসব, রামনবমী। এই মুহূর্তে রামনবমী আমাদের রাজ্যের অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে। রাজনৈতিক তরজায় এখন স্বয়ং রামও এসেছেন। বিভিন্ন রাজনৈতিক দল রামনবমীকে কেন্দ্র করে নানান কথার চাপানুতর চলছে। এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আলোচনায় আমরা তিনজন বিশিষ্ট ব্যক্তিকে আজ ডেকেছি। আমার একদম ডান দিকে আছেন সিপিআইএম এর আরামবাগ লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী হয়েছেন, সেই শক্তিমোহন মালিকের নির্বাচনী এজেন্ট পূর্ণেন্দু চ্যাটার্জি। প্রথমে আপনাকে স্টুডিওয় স্বাগত। নমস্কার। এবং আমার বাম দিকে আছেন তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী, সেই অপরূপা পোদ্দারের নির্বাচনী এজেন্ট। এবং যেহেতু নির্বাচন বিধি চলছে, ওনার আমি প্রশাসনিক জায়গাটাতে আসছি না, আরামবাগ যে পঞ্চায়েত সমিতি, তার দায়িত্বেও একটা বড় জায়গাতে তিনি আছেন। এই মুহূর্তে আমরা তাকে বলতে চাইছি, তিনিও অপরূপা পোদ্দারের নির্বাচনী এজেন্ট, গুণধর খাড়া। আপনাকে স্টুডিওয় স্বাগত। এবং আরও একজন উপস্থিত আছেন বিজেপি, ভারতের জনতা পার্টির আরামবাগের অন্যতম নেতা অরবিন্দ সমাজ। আপনাকে স্টুডিওয় স্বাগত। আমরা আলোচনাটা কয়েকটা পার্টে করব। প্রথমেই আমরা যে বিষয়ে আসবো পূর্ণেন্দু বাবুর কাছে। আপনি আরামবাগ লোকসভা কেন্দ্রের শক্তিমোহন মালিকের নির্বাচনী এজেন্ট। প্রার্থীর পরে যে লোকটিকে আলাদা করে গুরুত্ব দিতে হয়, কারণ প্রশাসনিক সমস্ত কাজটাই তাকে করতে হয়, সেই লোকটি হচ্ছে নির্বাচনী যিনি এজেন্ট থাকেন। অ্যাকচুয়ালি নির্বাচনী এজেন্টের নির্বাচনের ভূমিকাটা কি আপনি যদি বলেন? প্রথমত, নির্বাচনের মূল ভূমিকাটা হচ্ছে রাজনৈতিক দলের। রাজনৈতিক দল প্রার্থী নির্বাচন করে, আর প্রার্থী তিনি প্রচারে ব্যস্ত থাকেন, তার বিভিন্ন কাজ থাকে। ফলে নির্বাচন সংক্রান্ত যা কিছু প্রশাসনিক যোগাযোগ, প্রশাসনের সঙ্গে সমস্ত যোগাযোগটা রাখা, এই সবটার বিষয়ে প্রার্থী একজনকে নির্বাচনী এজেন্ট নিয়োগ করেন। নির্বাচনী এজেন্ট নিয়োগ করেন প্রার্থী স্বয়ং। আচ্ছা। এবং তিনি প্রার্থীর বকলমে প্রার্থীর হয়ে সমস্ত কাজটা করবেন। এটাই হচ্ছে নির্বাচন সংক্রান্ত যা বিধি আছে। মানে এটা প্রার্থীর খরচপত্র থেকে শুরু করে সবটাই তাকেই দেখতে হয়, সমস্তটা দেখতে হয়। যদিও এখন এই খরচ এর ব্যাপারে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সিলিং, তার মধ্যে খরচ থাকছে কিনা, নির্বাচন কমিশন যে সমস্ত উপকরণগুলো নির্বাচনের প্রচারের জন্য ব্যয় হয় তার মূল্য নির্ধারণ করে দেন, সেই মূল্য অনুযায়ী খরচ হচ্ছে কিনা, এর জন্যে একজন এক্সপেন্ডিচার অবজারভার আছেন লোকসভা কেন্দ্রে, এবং বিধানসভা কেন্দ্র ভিত্তিক অবজারভার আছেন। আবার এই নির্বাচনী এজেন্টের পাশাপাশি
এখন এক্সপেন্ডিচার এজেন্ট আরেকজন দ্বিতীয় এজেন্ট নিয়োগ হয়। নির্বাচনী এজেন্টকে সমস্তটা দেখভাল করতে হয়, কিন্তু খরচের তার হিসাবপত্র রাখা এবং এটাকে নির্বাচন কমিশনের কাছে দেখানো, যে রেজিস্টার দিয়ে দেয়, এখন তো প্রার্থী হওয়ার ক্যান্ডিডেট হওয়ার সাথে সাথে রেজিস্টার দিয়ে দেয়, তাতে লিপিবদ্ধ করা এবং সমস্তটা আয় এবং খরচ এই সমস্তটা দেখানো। ওই ওরা তিনটে ক্যান্ডিডেট হওয়া থেকে, অর্থাৎ ক্যান্ডিডেট হওয়া মানে প্রার্থীপদ প্রত্যাহারের সময়টা কি, শেষ দিনটা কি হচ্ছে ক্যান্ডিডেট হওয়া ধরে নেওয়া হয়, তা থেকে ভোটের একদিন আগে অর্থাৎ প্রি পোল 1 ডে, এই সময়কালের মধ্যে 3 বার যিনি এক্সপেন্ডিচার অবজারভার আছেন তিনি প্রার্থীদের এক্সপেন্ডিচারটা দেখতে চাইবেন। এই খাতা নিয়ে গিয়ে তারা যেখানে বলবেন তাদেরকে হিসাব, ভাউচার, খাতা দেখিয়ে আসতে হবে। অনেকটাই গুরুদায়িত্ব। গুণধর বাবু, আপনি আপনার অঞ্চলের দায়িত্বে আছেন রাজনৈতিকগতভাবে, আবার আরামবাগ পঞ্চায়েত সমিতির ভার আপনার কাঁধে, তারপর আপনার কাঁধেও একটা এত বড় দায়িত্ব, সামলাচ্ছেন কি করে? নমস্কার আপনাদের আজ বাংলার সমস্ত দর্শকবৃন্দকে এবং আজ বাংলাকে। আগামী 1426 সাল শুভ নববর্ষ সুন্দর হয়ে উঠুক, আগামী বছর সবার মঙ্গলময় হবে এই কামনা করি। এবং আপনাদেরকে ধন্যবাদ আজকে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। তো কাজ সামলানো বলতে একটা সারাদিন ধরে কেউ সামান্য কাজ করে, আবার কেউ অল্প সময়ে বেশি কাজ করতে পারে। দল দেখেছে কাজ করতে পারি কিনা। আমি তো 1983 থেকে পঞ্চায়েত সদস্য একটা না, এবং তারপরে গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি। এবারে দল ঠিক করেছে, এটা সামলানোতে কোনো অসুবিধাই হচ্ছে না। কোনো অসুবিধা হচ্ছে না। সব থেকে এই যে এলাকার কর্মীরা সর্বতভাবে সহযোগিতা করে, সাধারণ মানুষের এই কাজটাতে তো কর্মীদের সহযোগিতা করা বিশেষ। আমার যে এলাকার যে কাজগুলো সেগুলো তো কর্মীদেরকে সহযোগিতা করতে হয়, তাহলে করার জন্য আমি এখানে সময় দিতে পারি। আচ্ছা আচ্ছা, এই ব্যাপারে। আচ্ছা অরবিন্দ বাবু, আপনার দলের এই দায়িত্বে কে আছেন? আমার দলের দায়িত্বে আছেন আমার যে সাংগঠনিক জেলা আছে, ওই জেলার মাননীয় জেলা সাধারণ সম্পাদক বিকাশ দলুই মহাশয় দায়িত্বে আছে। কোথায় বাড়ি ওনার? ওনার বাড়ি খানাকুলে। আচ্ছা, তো ওখানে একটি বিশেষ কারণের জন্য উনি আসতে পারেন, এর জন্য আমাকে পাঠিয়েছেন। উনি মোটামুটি গোটা জেলাটা, যেটা আরামবাগ লোকসভা, টোটালটায় উনি হাতের তালুর মতন করে চেনেন। যেটা সাংগঠনিক দিকটা উনি দেখেন, তার সাথে সাথে যে ইলেকশনের যে কর্মকর্তা বা কর্মসূচি আছে সেটাও উনি দেখেন। কারণ গত 2016 সালে উনি খানাকুল থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই পরিপ্রেক্ষিতে দল সিদ্ধান্ত নিয়েছে যে ওনাকে নির্বাচনী এজেন্ট করার জন্য। বিষয়টাতে উনি অভিজ্ঞ। অ্যাকচুয়ালি তাই নির্বাচনী এজেন্টদের আলাদা করে ভূমিকা আছে, এবং নির্বাচনী এজেন্ট যারা হয়েছেন দেখা যাচ্ছে তারা প্রত্যেকেই সেই নির্দিষ্ট রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ সদস্যও বটে। স্বাভাবিকভাবেই এই ভোটে নির্বাচনী প্রক্রিয়ার পাশাপাশি দলের অনেকটা দায়িত্ব তাদের কাঁধে আছে। এবং পূর্ণেন্দু বাবু আরামবাগ যে সিপিআইএম এর 1 নম্বর এরিয়া কমিটি তার সম্পাদক। এই যে ভোট তো আর কটা দিন মাত্র বাকি, আপনাদের প্রস্তুতি কিরকম? প্রস্তুতি আমাদের চলছে, আমরা প্রচারের মধ্যে আছি। প্রতিদিনই আমাদের কর্মীরা তারা ভোটের প্রচার করছে। কোথাও বাধা পাচ্ছেন নাকি প্রচার করতে গিয়ে? বাধা পাচ্ছি না, কিন্তু প্রচারের পর হুমকি আসছে। দেওয়াল লেখা হয়েছে, যারা দেওয়াল লেখায় ছিল তাদের হুমকি দেওয়া হচ্ছে যে নির্বাচন মিটলে দেখে নেব, নির্বাচন পর্যন্ত কিছু বলবো না। এই ধরনের হুমকি শুনতে হচ্ছে। তা সত্ত্বেও আমাদের প্রচার চলছে, এটা আমরা বলতে পারি। আপনাদের এরকম হুমকি শুনতে হচ্ছে নাকি? আমাদের হুমকি আসছে না, আমাদের কাছে আসছে না, যারা দেওয়াল দিচ্ছে তাদের কাছে গিয়ে হুমকি আসছে। কেন তুমি দেওয়ালটা দিলে? এখন নির্বাচন কমিশন একটা নিয়ম করেছে যে যেখানে আমাদের দেওয়াল লেখান হবে সেই বাড়ির মালিকের পারমিশন চাই। যারা শাসক দলে আছেন ওনারা কোনো পারমিশন নেন না, বিনা পারমিশনেই লেখেন। যখন আমরা লিখতে যাই
তাদের কাছ থেকে আমরা পারমিশন নিয়ে আসি। অনেকে পারমিশন দিতে ভয় পান, যারা পারমিশন দেন তাদের কাছে গিয়ে হুমকি দেয়। কিছুদিন আগেই আমার 1 নম্বর ওয়ার্ডে আপনি দেখবেন, আপনাদের কাছে খবরও আছে, যে এক ভদ্রলোক আমাদেরকে দেওয়ালটা লেখার জন্য দিয়েছিলেন। দেওয়াল আমরা লিখি, তারপরে ওখানে মুছে দেওয়া হয়। এই নিয়ে আমরা ভোট রাজনীতিতে দেওয়াল লেখা, দেওয়াল মুছে দেওয়া এটা নতুন কোনো ঘটনা নয়, এরকম ঘটনা কিন্তু ঘটতেই থাকে। তাহলে এটুকু আপনারা স্বীকার করছেন আরামবাগে সেই অর্থে বৃহৎ কোনো গন্ডগোলের জায়গা নেই? বিরাট গন্ডগোলের জায়গা নেই, কিন্তু হুমকিটা আছে। এটা কারা দিচ্ছে? শাসক দলরা দেবেন, যারা শাসকে আছেন তারাই দেবেন। আপনাদের তো এখন বৃহৎ সংসার, আপনারা সব জায়গাতেই প্রশাসনিক দায়িত্বে আছেন। বলি আমি একটা কথা বলি পূর্ণেন্দু বাবুকে বা এই ভাইকে বলি, যে একটা স্পেসিফিক খবর দিক, যে এই জায়গায় দেয়াল লেখা হয়েছে, তাকে হুমকি দেওয়া হয়েছে, তার অনুমতি নিয়ে যদি করে, কে কেন হুমকি দেবো? হুমকি দেওয়ার কোনো দরকার নেই তো। একটা প্রমাণ দিক লিখিত, যে এই জায়গায় হুমকি দিচ্ছে, এই জায়গায় দেয়ালে আপনি যখন বলেছেন আমি চুপচাপ আছি, আপনি শুনুন। তো আমাকে সেইভাবে একটা স্পেসিফিক দিক, আমি একটা প্রমাণ দেব। আগে বামফ্রন্টের আমলে একটা দেয়াল লেখা তো দূরের কথা, একটা পোস্টার মারতে দিত না, একটা পতাকা টাঙাতে দিত না, একটা কথা বলতে দিত না, চায়ের দোকানে যে কোনো জায়গায়। এখন কিন্তু অবাধ গণতন্ত্র, তার একটা প্রমাণ দিচ্ছি। আমাকে বামফ্রন্টের কর্মীরা রতনপুরের কাপসিরা মোড়ের 15 ফুট গর্তে ঢুকিয়ে কেটেছিল, এই একটা প্রমাণ দিচ্ছি। কিন্তু বামফ্রন্ট আর বিজেপি কোনো প্রমাণ দিতে পারবে না যে একটা পোস্টার করার জন্য কোনো প্রমাণ দিতে পারবে না। আমি প্রমাণ দিচ্ছি, এখন রতনপুরের শৈলেন দলুই এখন জীবিত আছে, তার নামে কোনো কেস দিতে দেয় না তৎকালীন সময়ে। না, কেস করতে পারি না তখন। এবং শৈলেন দলুই এখন রতনপুরে অবাধ ভাবে ঘুরে বেড়াচ্ছে, অবাধ গণতন্ত্র মমতা ব্যানার্জির আমলে। দেখুন এই যে, আর একটা লিখিত গণতন্ত্র মারা যেত না। আমি আসবো 15 ফুট একটা গর্ত কেটে তার মধ্যে আপনারা গুণধরকে ফেলে কেটেছিলেন, কি বলছেন আপনি? না, এইসব হাস্যকর অভিযোগ। শৈলেন দলুকে ডাকুক না, রতনপুর শৈলেন দলুকে ডাকুক না, শৈলেন দলুই, শ্রীকান্ত দলুই। আমরা জানি 2016 সালের পর রতনপুরে শৈলেন দলুই তার ভাইয়ের মেরে মাথাটা ফাটিয়ে দেওয়া হয়েছে। বাজে কথা, বাজে কথা। এটা শ্রীকান্ত বাবু এই শৈলেন দলুই করেছিলেন, ভোগ করছে অবাধ গণতন্ত্র। শৈলেন দলুই তার ভাইয়ের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল 16 সালের নির্বাচনের পর। 16 সালের নির্বাচনে প্রচার করেছিল বলে, সেটা গুণধর বাবুর দলই তো করেছিলেন। বাজে 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 কথা বলতে পারবো না। 15 ফুট গর্তে উনি উঠলেন কিভাবে? বিনি দেখছেন না, আমাকে বাঁচিয়েছে সাধারণ মানুষ, বাঁচিয়েছে সীতারাম দলুই। সীতারাম দলুই বাঁচিয়েছে। সীতারাম দলুইকে প্রশাসনিক ভাবে জিজ্ঞাসা করুন, আর শৈলেন দলুইকে জিজ্ঞাসা করুন। আমি চ্যালেঞ্জ নিচ্ছি। আপনি কি বলছেন বলুন, আসুন। আপনি কি বলছেন? গুণধরবাবু যেটা বলছেন যে অবাধ গণতন্ত্র নেই। গণতন্ত্র কোথায় আছে? গণতন্ত্র গত 1 বছর আগে নির্বাচন, এই যে কথা বলছেন, এটাই তো অবাধ গণতন্ত্র। আগে তো এইসব থাকে না, সেখানে আগে পিছনের দিকে তাকানো, সেটা কি বলবেন? এখন অবাধ গণতন্ত্র, এটা আপনি কি বলবেন? এটা যদি অবাধ গণতন্ত্র হয়, তাহলে 91 জন খুনটা হলেন কি জন্য? ওটা বাজে কথা। অন্য খুন আপনারা ভুল বলছেন, একদম বাজে কথা। এটা বাজে কথা, সবাই দেখেছে। এখন চায়ের দোকানে মাঠে ঘাটে আরামবাগ এসডি অফিসে বলছেন যে রাজ্যে অবাধ গণতান্ত্রিক সেই অর্থে কোনো গন্ডগোলই নেই, একদম পিসফুল। যে নির্বাচন যতটুকু হয়েছে 2টি কেন্দ্রে পিসফুল নির্বাচন হয়েছে, কোনো অশান্তি নেই, কোনো গোলযোগ নেই। অন্যদিকে বিরোধীদের দাবি, এ রাজ্যের বিরোধীদের দাবি যে গণতান্ত্রিক পরিকাঠামো একদমই নেই, কারণ পঞ্চায়েত ইলেকশন তার নাকি বড় প্রমাণ। আমরা ত্রিপুরায় দেখুন কি গণতন্ত্র চলছে, আর পশ্চিমবাংলা দেখুন জনগণই বলবে। গণতন্ত্রের উপর বলতে দেবেন? হ্যাঁ, বলুন। প্রথম বলছি যে গণতন্ত্র আক্রান্ত গোটা দেশে, গণতন্ত্র আক্রান্ত আমাদের রাজ্যে। এই নির্বাচনে আমাদের মূল স্লোগানটাই হচ্ছে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা। একদিকে একদমই নেই বলছে না, নেই। আজকে মানুষ কথা বললে তার গায়ে তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে।
তাকে হয় সিপিআইএম বলা হচ্ছে, নাহলে মাওবাদী বলা হচ্ছে। তখন চোখে লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। আর যে বলতে দিন, এই গণতন্ত্র গোটা দেশেও, সেখানে আজকে হচ্ছে, আমি যেটা বিশেষ করে বলি, আজকে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের জন্মদিন, যিনি ভারতীয় সংবিধানের জনক। সংবিধানের দুটি কথা, একটা মূল বিষয় হচ্ছে গণতন্ত্র, আরেকটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এই দুটি বিষয় আজকে আক্রান্ত। আপনি সূচনায় বললেন রামনবমীর কথা। আজকে রামনবমীর মধ্য দিয়ে আমার সংবিধানে ধর্মনিরপেক্ষতার যে আধার আছে, এটা আক্রান্ত হচ্ছে। রাজনীতি ধর্মনিরপেক্ষ থাকবে, এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতার মূল বিষয়। একদম। রামনবমীর প্রসঙ্গে আমরা আসবো, এই প্রসঙ্গটা বাদ দিন, এই প্রসঙ্গে আমরা আলাদা একটা পার্টে আলোচনায় আসবো। আপনি বলছেন গণতন্ত্র গোটা দেশেও বিপন্ন এবং পাশাপাশি রাজ্যেও বিপন্ন, রাজ্যেও গণতন্ত্র নেই। দেশের শাসন ব্যবস্থায় আছেন, কেন্দ্রের শাসনে আছেন বিজেপি। আপনি কি মনে করেন, দেশেও গণতন্ত্র বিপন্ন? রাজ্যে তো নেই বলছেন, ভালো গণতন্ত্র আছে। আমি মনে করি আমাদের রাজ্যে গণতন্ত্র বিপন্ন নয়, গণতন্ত্র অবাধ বিচরণ করছে। যদি বিচরণ না করতো, তো দক্ষিণ দিকের বাতাসে যেমন কোনোভাবে কাঁটাতারে আটকায় না, কোনো ভারতবর্ষ বা পাকিস্তান বা বাংলাদেশের বর্ডারে আটকাতে পারে না, তেমন পশ্চিমবাংলায় বর্তমানে যা গণতন্ত্র চলছে, ভারত স্বাধীনের পর এই দ্বিতীয় গণতন্ত্র। এত অবাধ গণতন্ত্র কোথাও কোনো রাজ্যে নেই। না, বাকি দেশের অবস্থা কি? দেশের অবস্থা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক ভাবে চলছে, মানে সব রাজ্যেই গণতন্ত্র আছে। এবার শুনুন, কোন রাজ্যে কোথায় গন্ডগোল তাদের প্রশাসন বুঝবে। আমাদের রাজ্যের কথা আমি বলছি, আমি এই রাজ্যের নাগরিক, আমাদের রাজ্যে অবাধ গণতন্ত্র আছে। গণতন্ত্র আছে বা নেই এই নিয়ে হয়তো বিতর্ক চলবে, কিন্তু আমি প্রথমেই বলছিলাম আজকে একটা বিষয়, আমরা স্পেসিফিক একটা বিষয় নিয়ে আলোচনা করব। রাজনীতিতে বারবার ধর্মের ব্যবহার। আজকে রামনবমী প্লাস গাজন উৎসব হচ্ছে। এই রামনবমী দীর্ঘদিন ধরেই এ রাজ্যে ছিল, কিন্তু এখন যেন রামনবমীকে নিয়ে আলাদা করে একটা উন্মাদনা, আলাদা করে উৎসাহ। আপনারা আজকে বোধহয় বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে আপনারা আজকে মিছিল করেছেন, যেখানে মিছিলে আপনাদের প্রার্থী থেকে শুরু করে আপনাদের বিভিন্ন নেতা নেত্রী উপস্থিত ছিলেন। গত বছরও করেছিলেন, প্রতি বছরই করেন, এবং সেই মিছিলে এই বছর হয়তো দেখা যায়নি, কিন্তু অস্ত্র মিছিল রামনবমীতে দেখাই গেছে, বহুবার বহু জায়গাতেই দেখা গেছে। হঠাৎ করে এই আরামবাগে দেখতে পান না, আরামবাগের কথা বলছি না, বিভিন্ন জায়গাতেই অস্ত্র মিছিল দেখা যায়। রাজ্যের কথা বলবেন, আরামবাগে হয়তো দেখা যায়নি, কিন্তু আরামবাগের মিছিলটা হচ্ছে। হঠাৎ করে আমরা আলাদা করে রামনবমীটা করছেন কেন? না, এটা আলাদা করে নয়, এটা আপনারা জানেন যে রামের জন্ম আজকের দিনে, সেই রামের জন্মতিথি আমরা প্রত্যেকেই পালন করি, প্রত্যেক মানুষই পালন করে। সে তো মায়েরা বোনেরা বাড়িতে বাড়িতে করে, এতদিন করতো, হঠাৎ করে কি উদ্বোধন হলো ওদের যে একবার অস্ত্র হাতে? বলতে দিন। অস্ত্র হাতে মানেটা কি? অস্ত্র হাতে তো হয়তো আপনারা বলবেন যে কি বলে মুহরমের অস্ত্র, এই প্রসঙ্গে আমি যাচ্ছি না। আমি বলছি যে রামনবমী, রাম ছিলেন ক্ষত্রিয়। রাম কি করেছেন? সমাজকে রক্ষা করার জন্য অস্ত্র ধরেছিলেন। সমাজকে রক্ষা করার জন্য রাম অস্ত্র ধরেছিলেন এই সমাজকে, এবং যারা এখন সমাজকে মানুষ খুন করছেন তাদেরকে, মানুষকে রক্ষা করার জন্য আমরা অস্ত্র মিছিল করি। মানুষকে খুন করছে কারা করছে? দেখুন, 34 বছর বামফ্রন্ট করে এসছে, এখন আপনাদের কাছে জলজান্ত প্রমাণ আছে। তাতে ভয় দেখানোর জন্য আমরা রাস্তা নিয়ে অস্ত্র নিয়ে বেরানো না, সমাজকে রক্ষা করার জন্য, সমাজের মানুষকে রক্ষা করার জন্য। সেই জন্য গণতান্ত্রিক পদ্ধতি আছে। গণতান্ত্রিক পদ্ধতিতে থাকলে আপনারা গণতন্ত্র আছে, বাংলায় গণতন্ত্র আছে, অবাধ বিচরণ করছে। গণতন্ত্র আছে বা নেই এটা নিয়ে বিতর্ক চলতেই থাকবে, কিন্তু আপনারা তো দীর্ঘদিন ধরে এই রামনবমী নিয়ে রাজনৈতিকগতভাবে আপনারা কিছু করতেন না। গত বছর থেকে দেখা যাচ্ছে, এবছর আরো বেশি দেখা যাচ্ছে আপনারাও রামনবমী পালন করছেন। আজকে খানাকুলে নন্দনপুর 2 নম্বর অঞ্চল, সেখানে রীতিমতো বেলকাট ঘিটি দিয়ে হোমযজ্ঞ করা হয়েছে রামনবমী। সেটা যেমন একটা ধর্মীয়, মাঙ্গলিক ভাবে একটা ধর্মীয়, আপনাদের যেটা নেতারা বলছেন যে অপূর্বা পোদ্দারের জয়ের জন্য আজকে রামের পুজো করা। আজকে একটা বিশিষ্ট দিন, আজকে একটা বিশিষ্ট দিন, আজকে সেই দিনে সেই পুজোটা হচ্ছে, প্রার্থীও এসেছে। না, আগে হয়তো কোনো জায়গায় হোমযজ্ঞ করা হতো, কোনো হয়তো ধর্মীয় স্থানে শিব মন্দিরে পুজো দেওয়া হতো, এরকম হতো। আজকে বিশেষ দিনের জন্য সেটাকে করা হয়েছে সেই এলাকায়। আপনারা আজকে কোথায় রামনবমী করলেন? দেখুন, এটা হচ্ছে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা হচ্ছে দুটি দলের মধ্যে। বিশ্ব হিন্দু পরিষদ, তার একটি সাম্প্রদায়িক এজেন্ডা আছে,
সে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকেই সমাজটাকে দেখে। তৃণমূল নিজেদের ধর্ম নিরপেক্ষ বলে, কিন্তু তারা এই সাম্প্রদায়িক কর্মসূচিকে নিজেদের করে নিচ্ছে এবং গোটা রাজ্যে এই সাম্প্রদায়িক বিভাজনের যে খেলাটা চলছে দুটো রাজনৈতিক দলের মধ্যে, যে এরাও রামনবমী যদি করে বিজেপি বা বিশ্ব হিন্দু পরিষদ বা ওদের যা শাখা সংগঠনগুলো আছে, তৃণমূলকেও তার রাজনৈতিক দলের নামে রামনবমী করতে হচ্ছে। এর চেয়ে বড় দুর্ভাগ্য বাংলার রাজনীতিতে আর কিছু নেই। যেটা ছিল না আমাদের রাজ্যে, যে ধর্ম নিয়ে রাজনীতি, আমরা বলি ধর্ম নিয়ে রাজনীতি সবচেয়ে বড় দুর্নীতি, যে ধর্ম নিয়ে রাজনীতি করতে হচ্ছে। বিজেপির রামনবমী করবে তো তৃণমূল হনুমান পুজো করবে। আমরা এটা হচ্ছে সাধারণ মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য সমস্ত কর্মসূচিকে সামনে নিয়ে আসা হচ্ছে। আজকে কৃষকের ফসল তার দাম পায় না, আজকে ক্ষেত মজুরের ন্যায্য মজুরি পায় না, আজকে 100 দিনের কাজের সময়ে মজুরি পায় না, কাজ পায় না। মানুষের কর্মসংস্থানের কোনো বিষয় নেই। বেকার যুবক যুবতী যারা আছে লেখাপড়া শিখেছে, কর্মসংস্থান নেই, চাকরি নেই, যা চাকরি হচ্ছে চুক্তিতে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো নিয়োগ নেই। গত 8 বছরে একটা এসএসসি, টেট নিয়ে যা চলছে গোটা রাজ্যের মানুষ, এসএসসি নিয়ে যা চলছে রাজ্যের মানুষ জানে। এমনকি WBCS পরীক্ষা নিয়েও যে দুর্নীতির বিষয়গুলো সামনে আসছে, এ সমস্ত দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, এবং শুধু গোটা রাজ্যে না গোটা দেশেতেও তাই। সেখানে তো রাফাল নিয়ে দুর্নীতি থেকে যা বেরোচ্ছে, এই যে সমস্তটাকে মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এবং নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল এটা যখন পালন হয়নি, আজকে নির্বাচনের আগে ঠিক পরিকল্পনা মাফিক মানুষের দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়ার জন্য এই সাম্প্রদায়িক এজেন্ডাকে সামনে আনা হচ্ছে। এটা আমরা জানি যে বিজেপির তার বিশ্ব হিন্দু পরিষদের তার যে এজেন্ডা আছে আমরা জানি, কিন্তু তৃণমূল তাদের সাথে এই সাম্প্রদায়িক প্রতিযোগিতার রাজনীতিতে নামছে। এটা পুরোপুরি সাম্প্রদায়িক বিভাজনের জন্য, সাম্প্রদায়িক বিভাজনের জন্য রাজনীতি করা। সাম্প্রদায়িক বিভাজন অসম্ভব। জনগণই জানে কারা সাম্প্রদায়িক দল আর কারা ধর্মে বিশ্বাসী, কারা জনগণকে অবাধ গণতন্ত্র দিয়েছে, তারা সেইভাবে শুনুন। বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ধর্মের নেই, বিভিন্ন ধর্মের মানুষ আমাদের রাজ্যে বাস করছে, তাদের বিভিন্ন অনুষ্ঠান তারা অবাধভাবে করবে। এর মধ্যে কোনো সাম্প্রদায়িক ব্যাপার না কিছু না। অরবিন্দ একেবারে নাকি রাজনৈতিক, আজকে শিবের পুজো, যারা শিবকে ভালোবাসে শিবের পুজো করবে, আবার যখন রহিমের পুজো হবে যারা ভালোবাসে তারা রহিমের পুজো করবে। এ তো অবাধ গণতন্ত্র, সমস্ত ধর্মের মানুষ এখানে বাস করে, তাদের যে যার ধর্ম সেটাকে বিশেষভাবে পালন করবে। মানে এর মধ্যে কোনো সাম্প্রদায়িক কোনো, ওনারা শুনুন, ওনারা আগে এসব জানতো না, মানুষকে বন্দে মাতরম বলতে দিত না। আর কি বলবো, 15ই আগস্ট জাতীয় পতাকা তোলা হতো, সেখানেও যে শ্যামাপদ চক্রবর্তী এখন কালীপুরে বাস করছে তাকে জিজ্ঞাসা করুন না, 15ই আগস্ট পতাকা তোলা হতো সেখানেও কালীপুরে বাস করছে কেন? কালীপুরে বাস করছে, ওনার ঘরদুয়ার বাগাতে পারে না, যে কোনোভাবে হয়তো মানে জমি টমিগুলো ছিল বিক্রি করে সে জামাই ঘরে বাস করছে। ওনার ছেলে বোধহয় মারা গেছে, এইভাবে এই জন্য দেখবে কি বয়স হয়ে গেছে তো সেই জন্য জামাই বাড়িতে এসে বাস করছে। অরবিন্দ, এই কর্মসূচি নাকি আপনাদের একেবারে সাম্প্রদায়িক কর্মসূচি। আর পূর্ণেন্দুবাবু যেটা বলছিল বামফ্রন্ট বলে, তৃণমূল কংগ্রেস বলে, কারণ অ্যাকচুয়াল তৃণমূল কংগ্রেস এখন অনুসরণ করছে, ভোটের রাজনীতি করছে। কাদের অনুসরণ করছে? ভারতীয় জনতা পার্টি ওদিকে দিয়ে ধর্মটা শিখতে হবে, সেটাকে অনুসরণ, মানে ভারতীয় জনতা পার্টিকে তৃণমূল অনুসরণ করছে। কেন অনুসরণ করবে? এতদিন তৃণমূল কংগ্রেস এতদিন হঠাৎ করে কোনোদিন রামনবমী নিয়ে বেরোতো না। যদি রামনবমীটা মানুষের জন্মদিন নিয়ে হতো তাহলে আপনি একটা কথা বলুন, রামনবমী মিছিল বার করতে গেলে তৃণমূল কংগ্রেসের যারা এখন প্রশাসনিক লেভেলে আছেন, বিজেপির যে সমস্ত শাখা সংগঠনগুলো আছে যারা রামনবমী বের করত বা হনুমান জয়ন্তী বের করত, তাদের উপর আক্রমণ হতো না। তাদের আক্রমণ হচ্ছে, আক্রমণ হয়েছে, আবার আপনাদের অনুসরণও করছে। গত বছর আক্রমণ হয়েছে। বিজেপির ভয়ে ভূত দেখছেন এখন ওনারা, দেখছেন যে যেখানে রামধনুকে রামধনু করা হয় সেখানে এখন তৃণমূল কংগ্রেস রামনবমী পালন করতে যাচ্ছে, কারণ এনারা বিভাজনের সৃষ্টি করছে। তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষ যে যা ধর্মে বিশ্বাসী তারা যে যা ধর্ম পালন করছে। প্রশ্ন যদি রাখি, বলুন। আমার বললেন যে আজকে রামের জন্মদিন, জন্ম সালটা উনি যদি একটু উল্লেখ করেন বোধহয় দর্শকদেরও সুবিধা হবে, আমাদের একটু শেখার সুবিধা হবে। ভারতীয় জনতা পার্টি যে রামকে নিয়ে জন্মেছিলেন ওরা বলতে পারবে না। রামায়ণ হচ্ছে একটি সাহিত্য, একজন সাহিত্যিক বা কবি
তিনি রামায়ণ রচনা করেছিলেন, এবং যে সময় রামায়ণ রচনা হয়েছে সেই সময় লিপি ছিল কিনা এ সন্দেহ। আমরা ধরে নিতে পারি যে রামায়ণের রচনাকাল খ্রিস্টপূর্ব 2500 বছর, এরকম একটা সময় যদি ধরেও নি, নির্দিষ্ট তো বিষয় কিছু নেই, তখন তো সন গণনা হতো না। তাহলে একটা কাব্যের একটা নায়ক, যেটা আমাদের দেশে একটা সাহিত্য রচনা হয়েছিল, যে সাহিত্যটা জনপ্রিয় হয়েছিল, এরকম অনেক সিনেমা আছে যে জনপ্রিয় হয়েছে, তা সেই নায়ককে ধরে তার সাথে ধর্মের রং মিশিয়ে যে রাজনীতিটা হচ্ছে, এই যে রামের জন্মদিন বলে, বিষয়টা কি তাই? আমরা রামায়ণ পড়লে কি এসব বিষয় আছে রামায়ণের মধ্যে? আর রাম রাজত্ব যদি বলেন, রাম রাজত্বে সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল কেন? তিনিও তো মহিলা, তারও তো সমান অধিকার। তাহলে সে অধিকার তার ছিল কি রাম রাজত্বে? নারীদের অধিকার ছিল? এ প্রশ্ন উঠবে। তাহলে রামায়ণ একটা সাহিত্য, সাহিত্যের মধ্যে যা আছে এটাকেই দেখা উচিত। বর্তমান সরকারে নারীদের অধিকার আছে এবং অধিকার দিয়েছে বেটি বাঁচাও বেটি প্রকল্পে আমাদের আরামবাগ ব্লকে কে পেয়েছে একটা দেখা? কেউ পায়নি। আরামবাগ ব্লকে কে পেয়েছে বলুন না? ভারতীয় জনতা পার্টির কে পেয়েছে? একজন নাম বলুন। কি বলছেন? আর আমাদের লক্ষ লক্ষ পেয়েছে আরামবাগ ব্লকে। কারা পেয়েছে? কন্যাশ্রী। কন্যাশ্রী কারা পেয়েছে? কারা পেয়েছে? যারা পাওয়ার উপযুক্ত 18 বছরের ঊর্ধ্বে কন্যাশ্রী। কন্যাশ্রী 1 হচ্ছে 18 নিচে, আর কন্যাশ্রী 2 18 ঊর্ধ্বে, কন্যাশ্রী 3 হচ্ছে গ্রাজুয়েশন। এখন আমার একটা বিবাহের জন্য কি দিচ্ছেন? হ্যাঁ, যুবশ্রী। না যুবশ্রী নয়, রূপশ্রী। রূপশ্রী দেওয়া হচ্ছে, বিভাজন রূপশ্রী, সবুজ সাথী, সাইকেল, মানে উন্নয়নের জোয়ার বলে দিয়েছে। আরামবাগ ব্লকে যদি কেউ বেটি বাঁচাও বেটি পড়াও বলে একটা, বলুন না আমি নাক্ষপ্তা খাবো 10 হাত এক্ষুনি। একটাও পাইনি, একটাও পাইনি। ওরা নাম বলতে পারবে না, সবটাই সাইন ফোকাস সব ভুয়া সাইন। আপনারা এই রাজ্যে করতে দিয়েছেন? আপনারা বন্ধ করে দিচ্ছেন। ওটা ভোট মাধ্যমে যাচ্ছে, সেখানে গিয়ে আপনারা পোস্ট অফিসে গিয়ে 400 টাকা গ্যাসের দাম ছিল কম বেশি 14 সালে, এখন হচ্ছে 750 টাকা প্লাস। তাহলে সাবসিডিটা কোথা? সাবসিডি যাচ্ছে, ভালো করে দেখুন দিন। আপনি অর্ধেক রাস্তায় চলে আপনি একটু দেখুন না, ওই আবাস যোজনার মতো অর্ধেক রাস্তায় ফাঁক হয়ে যায়। না সাবসিডি আসছে, মানে সাবসিডি আসছে। ওই যে গ্রামে আবাস যোজনা করলেই পাবেন তো, কারণ ওখানে হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা। আমরা জানি যে প্রত্যেকটা প্রকল্পেরই কেন্দ্রীয় শেয়ার থাকে, রাজ্য শেয়ার থাকে, আমাদের রাজ্যে সেটা বাংলা আবাস যোজনা হয়ে যায়। কিন্তু গরিব মানুষের কাছে যখন পৌঁছায় তার একটা অংশ হাওয়া হয়ে যায়। না বাজে কথা বলছে, এটা একটা দায়িত্ব। তাহলে বাড়িগুলো হচ্ছে কি করে? তাহলে একটা কমিটি করা হোক, করে বাড়ি বাড়ি ইনকোয়ারি করা হোক, তার জন্য বিডিও আছে, এসডিও আছে, তারা তো দেখছে। শুনুন, নিয়মটা হচ্ছে, ওনারা জানেন না তো, আগে গাছের তলায়, বট গাছের তলায় 100 দিনের টাকা ভাগ হতো কাজললতায় টিপ দিয়ে। হ্যাঁ, কিরকম? আগে বামফ্রন্টের আমলে 100 দিনের কাজের টাকা বিলি হতো বট গাছের তলায়, আসুদ গাছের তলায়, চোলারে কাজললতা টিপ, বুড়া আঙুলের টিপ দিয়ে টাকা ভাগ হয়ে যেত। আর এখন তৃণমূলের আমলে হচ্ছে যে 100 দিনের কাজের জন্য তার জব কার্ড চাই, তার ব্যাংকের অ্যাকাউন্ট চাই, যা কাজ করবে সুপারভাইজার থাকবে, সরকারি আধিকারিক থাকবে, এনএস থাকবে, পুরোটাই স্বচ্ছতা, এবং টাকাটা তার অ্যাকাউন্টে ঢুকবে। তাহলে পাবে কি করে? বাজে কথা একটা দেখান না। বাংলা আবাস যোজনা আবার প্রথম কিস্তি তার খালি জায়গাটা ছবি তুলে পাঠাবে, তারপরে তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, ঘর হলো, জায়গা পর্যন্ত তুলে ছবি পাঠালো, দ্বিতীয় কিস্তি এলো, ঘর কমপ্লিট হলো, তৃতীয় কিস্তি এলো, পুরোটাই স্বচ্ছ তো অবশ্যই। একটা দেখা কার কাছ থেকে 100 দিনের কাজ কোথাও কোনো দেখা না। আরামবাগে এমন একটা প্রমাণ আছে, যিনি আপনারা দেখান না, স্কুলের হেডমাস্টার মশাই, তার নামে একটি প্রধানমন্ত্রী আবাস যোজনা এসেছে। স্কুলের হেডমাস্টার মশাই, তিনি নিজেই জানেন না। আমরা যখন ভোট প্রচারের জন্য এই যে এখন ভারতীয় জনতা পার্টি বিভিন্ন কর্মীদের অ্যাকাউন্টে যেমন টাকা পাঠাচ্ছে, সেইভাবে আপনি মনে করছেন ওটা যদি কোনো হেডমাস্টার নামে আসে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি স্পেসিফিক সেটাকে আবেদন করুন, জানান বিডিওর কাছে। আমি তো বলছি, যিনি আমাদেরকে বলছেন এই কাটানো যাবে, সে আবার ওইভাবে বলতে পারে আমাদের কাছে আসছে শিক্ষক প্রশাসন যদি স্বচ্ছতা থাকে, তার সে বিডিওর কাছে যাবে না। আমরা যে বিষয়ে আসবো, পূর্ণেন্দুবাবু, আপনারা নাকি দীর্ঘদিন ধরে 100 দিনের কাজ সব বিভিন্ন জায়গায় বটতলাতে বসে টাকা ভাগাভাগি করতেন, আর এখন কিন্তু একেবারে উল্টো, সবটাই ফ্রেশ এবং অ্যাকাউন্টের মাধ্যমে হয়।
কি বলবেন? প্রথম কথা বলি যে 100 দিনের কাজের প্রকল্প চালু হয়েছিল বামপন্থী সাংসদদের দাবিতে, বামপন্থীদের চাপে ইউপিএ সরকার চালু করতে বাধ্য হয়েছিল 2005 সালে। প্রথম চালু হয় কতগুলি নির্দিষ্ট রাজ্যে বা কতগুলি নির্দিষ্ট জেলায়, তারপর 2006 সাল 7 সালের এসে এটা গোটা দেশে চালু হয়ে যায়। তা প্রথম যখন চালু হয় তার জব কার্ড এবং পেমেন্ট সিস্টেম যেটা ছিল সেটা টাকা তুলে নগদে পেমেন্ট দেওয়া হতো। পরে এটা সিস্টেম হয়েছে ব্যাংক অ্যাকাউন্টে যাবে এবং টাকা বিডিওর অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হবে। ব্যাংকের সিস্টেমটাই হয়েছে ওটা অস্বচ্ছতার জন্যই তো স্বচ্ছতা নিয়ে এসেছে। কিন্তু যেটা হচ্ছে এ আমার কথা নয়, চ্যানেলে যারা, আমি নতুন কিছু বলছি না, এই গ্রামাঞ্চলে কান পাতলে শোনা যাবে যে কার কার জব কার্ড ভাড়া খাটে, তারা আদৌ কাজ করে না, জব কার্ড ভাড়া খাটে অসম্ভব হে মা মৃগস্ব, সোনার হরিণ যেমন পাওয়া যায় না আর জব ভাড়া পাওয়া যায় না। উনি বলবেন জব কার্ড ভাড়া খাটে, একজন সুপারভাইজারের আন্ডারে কটা জব কার্ড থাকবে, কি বাস যে ভাড়া জব কার্ডের কাজ, জব কার্ড সে কিছু মহিলা পায়, সে তার কাজ করবে। আর ভাড়া খাটা যা জব কার্ড গুলো, যার জব কার্ড টাকা তাকে তুলতে হয়, তোলার পর তাকে একটা অংশ পায়, বাকি অংশটা তাকে সুপারভাইজারদের হাতে তুলে দিতে হয়। তারপরে সুপারভাইজাররা কি ভাগাভাগি করে সে ভাগের মধ্যে আমি ঢুকতে পারবো না। সাংঘাতিক এটা শুনুন, এরকম ভাবে উনি বলতে পারেন মন গড়া কথা, এটা সর্বই মিথ্যা, একদম বাজে কথা। শুনুন না, উনি যদি ওরম ভাবে পান, উনি একটা তাহলে যারা ওরম ভাবে করছে উনি তো বলছেন জানেন, তাহলে সেরকম ভাবে বিডিওর কাছে আবেদন করুন না, জানেন না, করছেন না কেন? আমরা কঠোর ব্যবস্থা নেব। হ্যাঁ অবশ্যই। তাহলে এইসব আজে বাজে কথা বললে হয়তো এইটাই গণতন্ত্র আমাদের পশ্চিমবাংলায়, উনি এইভাবে কথা বলছেন। এ রাজ্যে গণতন্ত্র হচ্ছে বামপন্থী রাজনীতি করলে তার জব কার্ডের কাজ বন্ধ হয়ে যায়, বাজে কথা। এটা আমি বলছি 6 মাস অন্তর ডিসেম্বর এবং জুন মাসে প্রতি বছর আর্থিক সহায়তা পাবে চাষ করার জন্য, সেটা আমরা 2000 টাকা করে। আর যাদের 41 থেকে 99 শতক আছে তারা পাবে 4000 টাকা করে, মানে 2000 করে 4000। আর যারা 100 ঊর্ধ্বে আছে শতক বেশি তারা পাবে 5000 টাকা, বছরে দুবার 2500 করে। কিন্তু এত স্বচ্ছতা, তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা যাবে, আবেদন করতে হবে। একটা বাড়িতে যদি 10 জন থাকে পরিবারের সদস্য, 10 জনের নামে শালি জমি থাকে, রেকর্ড থাকে, 10 জনই পাবে। এত স্বচ্ছতা এনেছে কৃষক বন্ধু। এবং যদি 18 থেকে 60-এর মধ্যে কোনো কৃষক মারা যায় স্বাভাবিক অস্বাভাবিক, তাহলে কিন্তু সেই স্বচ্ছতা 2 লক্ষ টাকা তার বাড়ির পরিবার আর্থিক সহায়তা পাবে। কৃষকদের জন্য অনেক কিছু প্রচুর ভেবেছে। আর কি, আর এসএসসি বলছেন ওনাদের তো এক্সচেঞ্জের মাধ্যমে হতো, যে জ্যোতিবাবুই তো সেটাকে পাল্টেছে অস্বচ্ছতার জন্য। এখন আমাদের আমলে এসএসসির মাধ্যমে হচ্ছে আপার প্রাইমারি। শুনুন, প্রাইমারি তো 1,40,000-এর মধ্যে পাস করেছে, আমাদের 40,000 প্রায় চাকরি দিয়ে দিয়েছে প্রাইমারিতে, আবার আপার প্রাইমারি দিচ্ছে, তারপরে 9, 10, 11, 12 ক্লাসে দেওয়া হয়ে গেছে। তাহলে হচ্ছে না কোথায়? এমনি বিভিন্ন কেন্দ্রীয় সরকার যেমন বলেছিল 2 কোটি বছরে চাকরি দেবো, আমাদের তো তার থেকে অনেক বেশি চাকরি দিয়েছে। চাকরি হয়েছে দেখুন না, ভালো করে দেখুন। না হয়েছে, অঙ্কিতা অধিকারী চাকরি হয়েছে। আপনি দেখুন যাদের মেধা তালিকায় তারা অনশনে বসে আছে, আর যার মেধা তালিকার নাম ছিল না তার সে চাকরি পেয়েছে। চাকরি তো হয়েছে নিশ্চয়ই। না, অঙ্কিতা অধিকার অর্থাৎ আপনাদের যে লোকসভা নির্বাচন 2টি কেন্দ্রে হয়ে গেল, তার অন্যতম প্রার্থী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী, তার নাকি নামই ছিল না, তার চাকরি হয়ে গেছে। এটা আবার হতে পারে? নামই ছিল, বলছি নাম থাকে না, তার চাকরি হয়ে গেল, এটা আবার হতে পারে? এটা হয়? সে প্রার্থীকে ভালো করে জিজ্ঞাসা করুন না, দেখুন নাম ছিল না, মানে এটাও বলছেন বিরোধীদের গুজব। কার ছেলে? আপনার ছেলে মেয়ে। আপনি জানেন না তো যে আমার ছেলে কি মেয়ে, আমার ছেলে মেয়ে কি আপনি তো জানেন না। আপনাকে জানতে হবে, তবে তো বলতে হবে। আপনি যে প্রশ্ন করবেন আপনাকে ভালো করে জানতে হবে আমার সম্পর্কে। দুটোই মেয়ে, কোনো ছেলে মেয়ে? আমার 4 মেয়ে। হ্যাঁ, আমার 4 মেয়ে। জামাই চাকরি করে, শুনে দিন, নেতা বলে কি সে বিয়ে করবে না, তার বাচ্চা হবে না? সেটা হয়। নেতা বলে কি তার ছেলে মেয়ে শিক্ষা যোগ্যতা পরীক্ষা পাস করলে তার চাকরি হবে না? এটা কথা হলো? না, নিশ্চিত। তাহলে নেতার ছেলে যোগ্য হলে নিশ্চিত সে চাকরি পাবে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। যে পার্টির হোক, যে দল হচ্ছে, যে এই নয় যে ভারতীয় জনতা পার্টি পেট্রোল পাম্পটা দেবে তাদের দলের লোকগুলোকে, আর গ্যাসের লাইন দেবে তাদের লোকগুলোকে। পেট্রোল পাম্প দিচ্ছে নাকি? বলছি এই নির্বাচনের মূল ইস্যু কৃষক, কিন্তু কৃষকের কৃষকের জন্য যা ভেবেছে, দিদি ভেবেছে কেন? কৃষকদের কথা ভেবে গুণবাবু আন্দোলন কিন্তু করেন, এটা অস্বীকার করার কোনো জায়গা না।
প্রথমত হচ্ছে কৃষকের জন্য দেশব্যাপী আন্দোলন বামপন্থীরা করেছে, আমাদের কৃষক সভা করেছে। গোটা ভারতবর্ষে কৃষক আত্মহত্যা করছে, সেটা ভারতবর্ষে, সেটা নাসিক থেকে মুম্বাই জিরো, আমাদের বাংলা জিরো, আমাদের বাংলা জিরো চাপ। এটা আমাদের রাজ্যে সিঙ্গুর থেকে রাজভবন পদযাত্রা, তার সিঙ্গুরে আপনারা চাষিদিকে প্রচুর জমি টমি নিয়ে যা করেছেন সে আর বলে গেছে। এখন তো সরষে ফুল ভালো ফুটেছে বোধ হয়, আলু চাষও হচ্ছে, আলু চাষ হচ্ছে, ধান চাষ হচ্ছে, সিঙ্গুরের চাষি সরষে ফুল দেখছে, বলছি আমার ধান বীজ সিঙ্গুরের চাষি সরষে ফুল দেখছে, ধান চাষ হচ্ছে আর আলু চাষ, সিঙ্গুরের চাষি সরষে ফুল দেখছে। শুধু ডোল দিচ্ছেন কেন? তাহলে ডোল দিচ্ছেন কেন? যদি চাষি সেখানে ভালো হচ্ছে, জমি ফিরিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে, জমি চাষযোগ্য হয়ে গেছে, তাহলে সেখানে ডোল দিতে হচ্ছে কেন? মাসে 2000 টাকা 16 কিলো চাল। যেসব গরিব কৃষক বন্ধু আছে তাদের আর্থিক সহায়তা, এই ডোলটা তাহলে সবাইকে দেওয়া হোক, সবাইকে দেওয়া হচ্ছে। সেখানে বাছাই কৃষককে দেওয়া হচ্ছে কেন? সব কৃষককে দেওয়া হবে। খবর রাখুন আপনারা যে ভুলটা কৃষকের দাবিতে আন্দোলন আমরা গোটা দেশ জুড়ে করছি। কৃষকদের আন্দোলনের দাবিতে উনি নিজেই সরকারের উপর বিশ্বাস রাখতে পারছেন না, অথচ উনি সরকারে আছেন। আপনার ভালো করে গৌহাটিতে আপনি নিজেই অনশনে বসেছেন। অনশনে নয়, আপনার জানতে হবে ভালো করে ব্যাখ্যাটা কি। আপনি দেখেন না ভালো করে জিনিসটা জানতে হবে, জেনে বলাটা উচিত, বা আপনার শিক্ষা নেওয়া উচিত, জানা দরকার। অনশন করেছেন, অনশন তো নয়, উনি জানেন আমি ভাত খেয়ে গেছি, আমি অনশন করতে গেছি। আপনি বলুন ঘটনাটা কি ছিল? ঘটনাটা হচ্ছে সেইখানে কিছু অসাধু ব্যবসায়ী সেখানে লাইন দিয়ে ধানগুলোকে গন্ডগোল করছিল। সেই কৃষকরা যাতে লাইন দিয়ে পায়, কিছু কর্মচারীরা গন্ডগোল করছিল, সেটাকে সঠিক পথে তারপরে জ্যোতিপুর বাবু এসেছিলেন, এসে আমাদের বিডিও ছিলেন, আরও আধিকারিকরা ছিলেন, সঠিক পথে সঠিকভাবে হচ্ছে। কোনো চাষিদের আর কোনো অভিযোগ নেই। সেই চাষিরা আবেদন করেছিল আমার কাছে, আমি সেই জন্য গেলাম। চাষিদের স্বার্থে ধান নেওয়া হচ্ছিল না, ফোরেরদের ধান নেওয়া হচ্ছিল। চাষিদের ধানটা নেওয়া হচ্ছে, ফোরেরদের সরিয়ে দিয়ে যাতে চাষিদেরটা হয়। আমরা ছবি দেখেছি, আপনি একেবারে শুয়ে পড়েছেন। ভালো কাজ করেছেন। আপনি তো বলছেন যে যেখানে কিছু গন্ডগোল ছিল সেই গন্ডগোলটাকে বন্ধ করার জন্য যাতে কৃষক তার ন্যায্য পাওনাটা পায়। রাজ্যের সরকার আপনারা ওনাদের চাষির ধান কেনা হচ্ছে না, ফোরেদের ধান কেনা হচ্ছে। গুণধর বাবু আন্দোলন করলেন, কিন্তু গোটা আরামবাগ ব্লকে এটা কি হলো? কেউ মন ভরা বলতে পারে অনশন। আমি ভাত খেয়ে পেট ভর্তি ভাত খেয়ে 10টার সময় অনশন করতে গেছি। এসব বাজে কথা, সাজানো গল্প ছাড়ো। মানে এটা সাজানো গল্প, সাজানো কি? আপনারাই তো এগুলো সব করছেন, সাজানো দেখি আমরা করছেন না। আমি অনশন করতে গেছি, সেখানে আমরা কোথাও করছি, গামছাটা পড়ে গেছে, তুলতে যে উল্টে গেছি, ব্যাস এই তো ব্যাপার। এখন বলতে হয় আর কি জানা আছে? আমাদের সময় প্রায় শেষের দিকে, আমরা অনুষ্ঠানে অনেকটাই শেষ প্রান্তে এসেছি। আমরা অনুষ্ঠান শেষ করবো, তার আগে তিনজনের কাছে তিনটি একদম অন্য রকমের প্রশ্ন করবো। আপনি উন্নয়ন নিয়ে বলুন, কে কোন সরকার কি উন্নয়ন করছে? না, আপনি তো প্রথম থেকেই বলে এসছেন যে আপনাদের সময় উন্নয়নের জ্বর হয়েছে। হ্যাঁ অবশ্যই, আপনারা বললেন তো সবুজ সাথী থেকে শুরু করে। সবুজ সাথী কি ভারতবর্ষে ভোটে ভয় পাচ্ছে? ভারতবর্ষে যেই প্রতিনিধিটি মানুষের রেলের যাত্রী ছিলেন, রাজা রামমোহন রায়, গোটা ভারতবর্ষের মধ্যে সে তো পৃথিবী রেলে চেপেছিল। সেই ভারতবর্ষে প্রচুর রেল হয়েছে, কিন্তু আরামবাগের রেল দিদি এনেছে। এর আগে কিন্তু পূর্ণেন্দুরা বলছেন এরপর আমরা ভোট করতে ভয় পাচ্ছেন। কে বলছে ভোট করতে ভয় পাচ্ছি? অবাধ গণতন্ত্র ভাবে ভোট হচ্ছে। কি করেছে? আপনাদের সিআরপি আছে, জনগণ লাইন দিয়েছে। আপনাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে হলো কেন? না দাঁড়াতে না দিয়ে আপনি তো প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন। তাহলে আমরা বিজেপির থালে এত জিতলো কি করে, আর বামফ্রন্টের থালে এত মনোনয়নপত্র ফাইল গুলো? না, সে মনোনয়নপত্র ফাইল আপনাদের আমলে আমি জামাটা খুলবো, দেখাবো, জামাটা খুলবো। 98 সালে বলছে কংগ্রেস শর্ট মিটে গেছে, তৃণমূল করছে শর্ট মিটিতে, দুটো পায়ে দুজন, দুটো হাতে দাঁড়িয়ে আমার এখানে ইটে করে থেতো করে দিয়েছে। কে করেছে? সিটে মালিক কাপ সিটে। আবার একজন নেতা বলছে আর মারিনিস রে, মানে বলছে মার, ইটে করে সেই জামা খুলে দেখাবো, এক্ষুনি সব থেতো করে দিয়েছে এগুলো। 98 সালে, মানে 98 সাল থেকে আপনি অত্যাচারিত হয়েছেন? 98 সাল না, 83 সাল থেকে। 83 সাল? হ্যাঁ শুনুন, একবার 7টা ভোটে জিতেছি, 7টা ব্যালট পেপার মুখে গলি দিয়েছে ওদের যে হেরেছিল, তার গালে থাপ্পড় মেরে বার করে আমি জিতেছি 7টা। চিবিয়ে খেয়ে নিচ্ছিল। ব্যালট চিবিয়ে খেলো। এই আমলে দেখছি জিতেছে, বিডিও সার্টিফিকেট দিচ্ছে যে হেরেছে তাকে। ওটা বাজে কথা, দেখার না কথা, সবই বাজে। আমাদের ভোট গণনা হচ্ছে, সেদিনেও গিয়ে ছাপ্পা মারছেন, টিভিতে দেখা যাচ্ছে।
তারপরেও আপনারা বলবেন অবাধ গণতন্ত্র। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। আমার স্পেসিফিক দুটি প্রশ্ন আছে অরবিন্দ বাবু। এবারের নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রে আপনাদের মূল প্রতিপক্ষ কে, বামেরা না তৃণমূল? মূল প্রতিপক্ষ সবাই। দেখুন, যখন আপনি নির্বাচনে নামবেন, মানুষ চাইবে কাকে ভোট দেবে, কিন্তু সেই ভোটটা ধরুন এতদিন 34 বছর বাম দেখিয়ে এসছে, একটা বাঘের খাঁচা সাজিয়ে রেখে এসেছিল। সেই খাঁচাটা আমি এক কথা উত্তর চাইছি, আমার সময় একদম শেষ। আপনাদের মূল প্রধান প্রতিপক্ষ কে, তৃণমূল না বামেরা? তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস। আপনাদের প্রধান প্রতিপক্ষ কে এই রাজ্যে এবং বিশেষ করে আরামবাগ লোকসভায়, তৃণমূল না বিজেপি? না, আমাদের কাছে প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস, কিন্তু মানুষ ভোটটা দিক, নির্বাচন কমিশন সেই ব্যবস্থাটা করুক। বিজেপিও বলছে মূল প্রতিপক্ষ আপনারা, সিপিএম বলছে মূল প্রতিপক্ষ আপনারা। আপনাদের প্রধান দুজনই কি জনগণ ভোট দেবে না, আমাদেরকে দেবে কাজের নিরীক্ষে। আপনাদের ভোট বাড়বে মনে হয়? অবশ্যই অবশ্যই। গতবার তো 3.5 লাখ ভোট হয়েছিল, অবশ্যই। এবারে কি সেই মার্জিন বাড়বে? অবশ্যই মানুষ ভোটটা দিতে পারবে, কাজের নিরীক্ষে জনগণ ভোট দেবে, মানুষ ভোটটা দিতে পারে, তাহলে বাড়বে নয়, ওটা জিরোতে এসে দাঁড়াবে। আচ্ছা দেখুন না, মানুষ ভোট দেয় না, আগে ভোট দেয় না, আগে ভোট দেয় না, তাহলে জিতলো কি করে? আপনাদের রেজাল্ট হবে মনে হয়। আমরা আরামবাগের জেতার জন্যই লড়বো, যতটা আছে আমরা 95% জেতার আশাতেই আছি। মানুষ যদি ভোট দিতে পারে, মানুষ ভোট দিতে পারলে আপনারা ভোট দিতে পারবে না তো তাহলে কিভাবে কি নির্বাচন? আমি তো বলছি, আমি নিদর্শন দেখাচ্ছি, এই তো টাঙিয়ে করে কেটেছিল, দেখাবো পায়ের দাগটা। আমার মাথায় দাগ আছে, এখানে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, জামাটা খুলে দেখতে পাবেন। আপনারা কি মনে করছেন আপনাদের প্রার্থী ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে এই নির্বাচন? আরামবাগ লোকসভা কেন্দ্রের মানুষ ভোট দিক, লোকসভা ভোটটা অবাধ এবং শান্তিপূর্ণ হোক, আমরা জিতবো। সেভাবেই হবে, আমরা জিতবো। গুণধর বাবু দায়িত্ব নিয়ে বলছেন যে এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর থেকে রাজ্যে অবাধ গণতান্ত্রিক পরিবেশ, কোন রকম ছাপ্পা নয়, কোন রকম রিগিং নয়, সবাই স্বচ্ছভাবে ভোট দিতে পারবেন, উনি দায়িত্ব নিয়ে বলছেন। পাশাপাশি উনি এটাও বলছেন মানে হচ্ছে সেভাবে গণতান্ত্রিক ভাবেই হচ্ছে, একদমই। সেটা নির্বাচনের দিন আরো ভালো করে দেখা যাবে গুণধর বাবু কতটা সঠিক, উনি কতটা দায়িত্ব নিয়ে কথা বলছেন। পাশাপাশি উনি দায়িত্ব নিয়ে বলছেন ওনার দলের প্রার্থী অপূর্বা পোদ্দার নিশ্চিতভাবে জিতছেন। পাশাপাশি বিজেপির দাবি তাদের প্রার্থী তপন রায় জিতছে, অন্যদিকে সিপিএম এর দাবি তাদের প্রার্থী শক্তিমোহন মালিকও। আরে ঢালাই রাস্তা স্বপ্ন, পিচ রাস্তা স্বপ্ন, স্বচ্ছ পানীয় জল স্বপ্ন। আদেও কোন প্রার্থী আরামবাগ লোকসভা কেন্দ্রকে ছিনিয়ে নেবে, তার জন্য আরো কয়েকটা দিনের অপেক্ষা। নতুন বছরে আরো একবার সকল দর্শককে অনেক অনেক শুভেচ্ছা। পাশাপাশি আবারও আশা প্রকাশ করি নতুন বছরে রাজনৈতিক সৌজন্যতা বেঁচে থাকবে, বজায় থাকবে, এই আশা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুভরাত্রি। নমস্কার। নমস্কার।